আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংসদেই বাতিল হবে গণভোট, শাস্তি পাচ্ছে জামাত এনসিপি। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি জোট সরকার গঠন করেছে, কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী হবার পরেও কবরের নিস্তব্ধতা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। গণভোটের পরিণতি কি হবে? গণভোট কি হ্যাঁ বিজয়ী হওয়ার কারণে আদৌ বাস্তবায়িত হবে, নাকি গণভোটকেই বাতিল করে দেয়া হবে? এইসব প্রশ্নের দোলাচলতায় আমরা একটা সমাধান খোঁজার আজকে চেষ্টা করব। দেখুন, বাংলাদেশে এর আগে 3বার গণভোট হয়েছে। তো এই 3বারের গণভোট হবার পর যে ফলাফল হয়েছে সেটি সেই সময়কার সরকারগুলো কার্যকর করেছে, কিন্তু এবারই আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বিপত্তি। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতার বৈধতার জন্য গণভোট আয়োজন করেন, হ্যাঁ বিজয়ী হয়, সেটা তিনি বাস্তবায়ন করেন। আবার 1986 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ তার বৈধতার জন্যও গণভোট করেন এবং তিনি ক্ষমতায় থাকাকালে তার বাস্তবায়ন ঘটান। অন্যদিকে 1991 সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের জন্য যে গণভোট হয়, এর মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে সরকার পরিচালিত হয় এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এবারই অত্যন্ত পরিতাপের বিষয়, গত 18 মাস এই অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেও গণভোটকে ঝুলন্ত অবস্থায় রেখে গেছে। এর প্রথমত দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কেন নিতে হবে? দেখুন, আমি যে 3টি গণভোটের কথা বললাম, 3টি গণভোট কিন্তু তৎকালীন সরকারের মেয়াদেই হয়েছে। মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বৈধতার জন্য তার সময়ে গণভোট সম্পন্ন করে তিনি সেটা আইনে রূপান্তর করেছেন এবং তার বৈধতা নিশ্চিত করেছেন। এভাবে বাকি দুটো গণভোটের ক্ষেত্রে একই কথা বলা যায়। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিটি জোরালো এবং পোক্তভাবেই ছিল যে গণভোট আগে দেয়া হোক। কারণ হচ্ছে, গণভোট যদি আগে না দেয়া হয় তাহলে তার কার্যকর নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। আমরাও যারা বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে টকশোতে অংশগ্রহণ করেছি, একই কথা বলেছি, কিন্তু সেই কথা এই অন্তর্বর্তী সরকার শোনেনি। ফলে তাদের বৈধতা নিয়ে যেমন একটা প্রশ্ন তৈরি হয়েছে, একইভাবে এই গণভোট কার্যকর হবে কিনা এটা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার যেটা গত হয়ে গেল, সেই সরকারটি যদি ডিসেম্বরেই গণভোট দিয়ে সেটা আইনে রূপান্তর করে যা যা প্রয়োজনীয় সংস্কার সেটা বাস্তবায়ন করতে পারত, তাহলে আজকে এত বিপত্তি তৈরি হতো না। দেখুন, জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবার পর শপথ নিয়েছে একদিকে বিএনপি জোট, অন্যদিকে জামাত জোট। বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের কোনো শপথ নেয়নি। অন্যদিকে জামাত জোটের সংসদ সদস্যরা একইভাবে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এখন এই দুটো শপথ নেয়ার ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে জামাত এনসিপির সংসদ সদস্যদের পদের বৈধতা হারিয়েছে, কারণ তারা সংবিধানে যেটা নেই সেই রকম একটা বিধানের উপর সংসদ সদস্য হবার পরও শপথ নিয়েছেন। সুতরাং তাদের সংসদ সদস্য পদের এখন আর কোনো বৈধতা নেই। দেখুন, মহিউদ্দিন মোহাম্মদ নামে বিএনপি পন্থী বাম একজন অ্যাক্টিভিস্ট এই প্রশ্ন উঠিয়েছেন যে যেহেতু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, সুতরাং তাদের সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়ে গেছে, অতএব ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিরোধী দলীয় নেত্রী হিসেবে ঘোষণা করা হোক। এটা মকারি করে মহিউদ্দিন মোহাম্মদ বললেও একটা বয়ান তৈরির চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম যে 1-11 এর সমর্থক সেই সময়ে 1-11 এর একতরফা শাসন ব্যবস্থা এবং নিবর্তনমূলক ব্যবস্থাকে সমর্থন করে বিতর্কিত হওয়া ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ বহুদিন পর মুখ খুলে বলেছেন যে জুলাই সনদের কোনো অস্তিত্ব নেই। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজেও কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারগুলো করেছেন বা যে পরিবর্তনগুলো এনেছেন অনুচ্ছেদ আকারে,
সেইগুলোর কোনো বৈধতা নেই। তিনি সংবিধানের বাইরে গিয়ে সব কাজ করেছেন বলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু উল্লেখ করেছেন। এর বাইরে আজকে একটি গুরুত্বপূর্ণ পত্রিকায় ডক্টর শাহদিন মালিক একটি আর্টিকেল লিখে বলেছেন যে যে প্রজ্ঞাপনগুলো অধ্যাদেশ আকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জারি করেছেন সেই প্রজ্ঞাপনগুলোর কোনো প্রয়োজন ছিল না, এগুলো অপ্রয়োজনীয়, এর বৈধতাও নেই। এভাবে একটা বয়ান তৈরির চেষ্টা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেওয়া পদক্ষেপগুলো অবৈধ, সেগুলো সংবিধানের আলোকে হয়নি। পাশাপাশি তিনি যে গণভোটের আয়োজন করেছেন এটারও কোনো বৈধতা নেই, এমনকি সংবিধানে কোনো অস্তিত্বও নেই। এই যে দেখুন, বিএনপি শপথ নিল না, জামাত এনসিপির সদস্যরা শপথ নিল, এটার মধ্য দিয়েই একটা মত দ্বৈততা শুরু হয়ে গেল। আমি মনে করি যে পুরো জাতি একটা বিভক্তির পথে এই বিষয়কে ধরেই এগুতে থাকবে। এখন 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন, এই অধিবেশনে কি নিষ্পত্তি হবে গণভোটের বিষয়টি? দেখুন, গণভোট যে বিষয়ের উপর উপস্থাপন করে নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। কারণ নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি বলয় এবং জামাত এনসিপি জোটের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটি নিরসনের জন্য অন্তর্বর্তী সরকার 7 দিনের একটি সময় দিয়ে দিয়েছিল। যেহেতু রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সুরাহা করতে পারেনি, পরবর্তীতে আমরা দেখলাম জুলাই সনদকে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোট আকারে জাতির সামনে উপস্থাপন করে জনরায় নেওয়া হয়েছে। সেই জনরায়ে হ্যাঁ বিজয়ী হয়েছে। সুতরাং নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ পাশ হবার কথা। কিন্তু আমরা দায়িত্বশীল ব্যক্তিবর্গের কণ্ঠে ভিন্ন ভিন্ন মত দেখছি। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন যে জুলাই সনদ বলতে আবার কি, এটার কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে সালাউদ্দিন আহমদ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, তিনি বলেছেন যে সংসদে যাবার পর অধিবেশন যখন শুরু হবে তখন জুলাই সনদে বর্ণিত গণভোটের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্তি করার পরে আসলে এই বিষয়ের কাজ শুরু হবে। আর সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটা নির্ধারিত হবে। আবার অন্য আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন, যিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন, যে জুলাই সনদ অটোমেটিক কার্যকর হয়ে যাবে। আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে জুলাই সনদ নিয়ে কি হতে যাচ্ছে। আদৌ কি জুলাই সনদ বাস্তবায়িত হবে? বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকার যেভাবে উপস্থাপন করে জনগণের ভোট নিয়েছে সেভাবে হবে, নাকি বিএনপির আগে প্রদত্ত নোট অফ ডিসেন্ট কে সামনে রেখে হবে? এই প্রশ্নগুলো এসেছে। আবার বিএনপি যেহেতু একক এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সুতরাং সেই সংখ্যাগরিষ্ঠতার বলয়ে বা সেই সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে যদি বিএনপি মনে করে যে জুলাই সনদকে অগ্রাহ্য করলাম বা সংসদে এটাকে পাশ করে নিলাম না, অন্তর্ভুক্ত করলাম না সংবিধানে, সেই সুযোগও তাদের সামনে আছে। ফলে অনেকে মনে করছেন যে সংসদেই বাতিল হয়ে যাবে গণভোট। আর গণভোট বাতিল হলে গণভোটে উল্লেখিত বা জুলাই সনদে উল্লেখিত যে সংস্কারের কথা জাতির সামনে উপস্থাপিত হয়েছিল তার কোনোটি বাস্তবায়নের প্রয়োজন হবে না। ধরুন আমি তর্কের খাতিরে বা নিন্দুকদের ভাষায় এটা মেনেই নিচ্ছি যে সংসদের প্রথম অধিবেশনেই বাতিল হয়ে যাবে গণভোট, তাহলে অবশ্যই কোন পক্ষকে আইনি বৈধতা দেবেন? বিএনপি কে, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, নাকি জামাত এনসিপি কে? অবশ্যই সেক্ষেত্রে বিএনপির অবস্থানকে বৈধতা দিয়ে জামাত এনসিপির এই যে সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল সেটাকে অবৈধ ঘোষণা করতে হবে। আর সেটা যদি অবৈধ ঘোষিত হয় তাহলে তাদের সংসদ সদস্য হিসেবে শপথের বিষয়টি কি হবে? তাদেরকে কি সংবিধান লঙ্ঘনের জন্য শাস্তি দেওয়া হবে? এখন তো সর্বত্র সেটাই শুনছি যে এই সংবিধানে যেহেতু জুলাই সনদ বা গণভোট বা সংস্কারের বিষয়গুলো নেই, সুতরাং এসবের কোনো অস্তিত্বই নেই, এগুলো সম্পূর্ণরূপে অবৈধ। আমরা দেখছি যে সেই পুরনো সংবিধানের ধারাবাহিকতাতেই এখনো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দায়িত্ব পালন করছেন বা অন্যান্য সকল জায়গায় কর্ম সম্পাদিত হচ্ছে। সুতরাং এই যে নির্বাচন হলো 2026-এর 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের বৈধতা কতটুকু? কারণ এখন তো এই সংবিধানের আলোকে এই নির্বাচনটি হবার কথা ছিল না। শেখ হাসিনা 2024-এর 6ই জানুয়ারি যে নির্বাচন করেছিল সেই অনুযায়ী পরবর্তী নির্বাচন হবার কথা
29-এ, তাহলে তো এই সংসদও অবৈধ হয়ে যাচ্ছে। পাশাপাশি এই সরকার ক্ষমতায় আসীন হবার পর যা যা কাজ করবে সেগুলির বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। সুতরাং একটা জটিল আবর্তের মধ্যে আমরা এগুচ্ছি। প্রথম অধিবেশনে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না এলে ভয়াবহ অবস্থা তৈরি হবে। সুতরাং আমরা চাই জাতীয় ঐক্য, আমরা চাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন। তার ব্যত্যয় বা ব্যতিক্রম যদি হয় তাহলে সেটা জন আকাঙ্ক্ষা অনুযায়ী হবে না। আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাত পেরিয়ে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, জুলাই সনদ বাস্তবায়িত না হলে তা ধূলিসাৎ হবে। বিএনপি এবং জামাতের উপর যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে গত 16 বছরে, সেই নিপীড়নকে মনে রেখে হলেও জুলাই সনদের পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়নের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করা উচিত। আর যদি জুলাই সনদ সংখ্যাগরিষ্ঠতার কারণে বাতিল হয়ে যায়, তাহলে পুরনো সংবিধানের মতামত অনুযায়ী যারা এখনো সিদ্ধান্ত দিচ্ছেন বা মন্তব্য করছেন বা একটা বয়ান তৈরি করতে যাচ্ছেন, তারাই বিজয়ী হবে এবং তারাই বলবে যে এই গণ অভ্যুত্থান, এই নির্বাচন, এই সংসদ তার কোনো বৈধতা নেই, বরং 24-এর 6 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার ধারাবাহিকতাই রক্ষা করতে হবে। সুতরাং কি জটিল পরিস্থিতির দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি, এটা একটু ভাবলেই নিশ্চিতভাবেই বোঝা যায়। দক্ষিণ এশিয়ার প্রায় একই বৈশিষ্ট্যের দুটি দেশ, অনেকটা একই ধরনের আন্দোলনের মুখে সরকার পতনের দৃশ্য। তবে তারপর দুটি দেশের দৃশ্যপট যেন দুটি দিকে গেল বেঁকে। একটি দেশে আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নির্বাচনে প্রায় অস্তিত্বহীন, আর আরেকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠনের পথে। দর্শক, বলছি বাংলাদেশ এবং নেপালের কথা। দুটি দেশই জেনজিদের নেতৃত্বে আন্দোলনের মুখে সরকার পতন হলেও পরবর্তী সময় কেন এতটা ভিন্ন চিত্র তা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি কিংস পার্টি গড়ে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যাওয়ার খেসারত দিচ্ছে জেনজিদের নেতারা। দুর্নীতি, মব সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগে মাত্র 18 মাসেই তারা নায়ক থেকে পরিণত হয়েছেন ভিলেনে। নেপালে যখন জেনজিদের সমর্থিত দল স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দুয়ারে, বাংলাদেশে তখন শুরু হয়েছে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। তাদের লালন পালন করা অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ফাইলও তলব করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জেনজি নেতৃত্বের করুণ এই পরিণতির দায় কেবল তাদের নয়, বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার খেসারতও তাদের দিতে হচ্ছে। 1.5 বছরে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাংলাদেশের জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মেটিকুলাস ডিজাইনে আন্দোলন করার দাবি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এমনকি মানুষ তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায় এমন দাবিও তৈরি করেছিল নানামুখী সন্দেহ। নেপালের অন্তর্বর্তী সরকার যেখানে 6 মাসে নির্বাচন দিয়ে বিতর্কহীনভাবে ক্ষমতা ছাড়ছে, সেখানে ইউনূস সরকার 1.5 বছর মস্তদের থেকে দেশকে পরিণত করেন মবের রাজ্যে। অবশেষে নানামুখী চাপে একটি বিতর্কিত একতরফা নির্বাচন দিয়ে তিনি বিদায় নিলেও 1.5 বছরের অপশাসনের ক্ষত নিয়ে ভুগছে নতুন সরকার। এমনকি ইউনূসের প্রধান মিত্র জামাতের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় হচ্ছে মিছিল। আর কোনো মতে 6 আসনে জয় পেতে জেনজিদের দল এনসিপিকে সওয়ার হতে হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামাতের কাঁধে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি চাকরিতে কোটা বিরোধিতার নামে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন। এরপর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই থেকে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। এর ঠিক প্রায় 1 বছর পর 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালে জেনজি আন্দোলনে দেশটির সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের শুরুতেই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেও
পরে হন পূর্ণ উপদেষ্টা। অর্থাৎ আন্দোলনকারী জেনজিদের সরাসরি অংশগ্রহণী যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার, আর সেখান থেকেই শুরু জেনজি নেতৃত্বের পতন। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে দেশের মালিক বনে গেছেন জুলাই আন্দোলনকারীরা। আর তারা সরাসরি প্রশ্রয় পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রায় 1.5 মাসের মাথায় নিউ ইয়র্ক সফরে গিয়ে মাহফুজকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস পর 2025 সালের 28শে ফেব্রুয়ারি কিংস পার্টির তকমা নিয়ে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনকারীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আত্মপ্রকাশের আগে ডক্টর ইউনূস নিজেই সাক্ষাৎকারে দাবি করেন তার উৎসাহে গঠিত হচ্ছে ছাত্রদের দল। এরপর সরকারের সরাসরি দয়া দাক্ষিণে এনসিপির কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে, এমনকি সেনা নিরাপত্তায় দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেও দেখা গেছে। গোপালগঞ্জে সেনাবাহিনীগুলিতে মানুষ খুনও করা হয়েছিল ইউনূস সরকারের আমলে। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সহ থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনার মতো দাপটও দেখাতে শুরু করে কিংস পার্টির নেতারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ সরকার ইচ্ছা পূরণের জন্য সাজানো আন্দোলনের কারণে বাড়ে বিতর্ক। সব মিলিয়ে 1.5 বছরে সম্ভাবনার সবটুকু বাতি নিভিয়ে অস্তিত্ব সংকটের মুখে ডক্টর ইউনূসের স্বপ্নের এনসিপি। একতরফা নির্বাচনের আগে মান বাঁচাতে তারা ভিড়ে যায় জামাতের জোটে। অথচ এর কয়েক মাস আগে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে দায়ী করে সমালোচনা মুখর ছিলেন এনসিপির অনেক শীর্ষ নেতা। এর ঠিক বিপরীত চিত্রই দেখা গেছে নেপালে। সেখানে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে জেনজিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পুরোপুরি একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সুশীলা। কথিত সংস্কার কিংবা দল নিষিদ্ধের মতো অগণতান্ত্রিক কোনো পথে হাঁটেনি দেশের অন্তর্বর্তী সরকার। উল্টো ওলির পতন আন্দোলনের সময়কার বিভিন্ন ফৌজদারি অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে নেপাল। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে দেখা যায়নি মবের ত্রাস। প্রধানমন্ত্রী সুশীলা উল্টো ঘোষণা দেন নেপালকে তিনি কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেবেন না। সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও দেখা গেছে সুশীলাকে। বিশ্লেষকেরা বলছেন সরকার পতন ঘটনার পর নেপালের আন্দোলনকারীরা ক্ষমতার অপব্যবহার না করার কারণে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বাংলাদেশ এবং নেপাল দুদেশই গণ অভ্যুত্থানের ধরনে অনেক মিল ছিল, প্রত্যাশাও ছিল কাছাকাছি। তবে নেপালের জেনজিরা তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখায় নির্বাচনের শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, আর বাংলাদেশে কিংস পার্টির তকমা নিয়ে ভরাডুবি হয়েছে এনসিপির। নেপালে গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে সরকার পতনের পর মূলধারার রাজনীতিতে আবির্ভূত হন 35 বছর বয়সী র্যাপার বালেন্দ্র শাহ। 6 মাস পর তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নির্বাচনে বড় জয়ের প্রান্তে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে আছে নেপালি জেনজিদের পছন্দের দলটি। দলের প্রধান বালেন্দ্র ছিলেন কাঠমান্ডুর সাবেক মেয়র। জাতীয় নির্বাচনে তিনি ঝাপা 5 আসন থেকে বিজয়ী হয়েছেন। এই আসনটি ঐতিহ্যগতভাবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান ওলি হেরে গেছেন ভোটযুদ্ধে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে ওলির দলের ভূমিদশ পরাজয় হতে যাচ্ছে। হিমালয়ের কোল ঘেঁষা দেশটিতে 165টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে। এর মধ্যে মাত্র 8টিতে এগিয়ে রয়েছে ওলির দল, আর বালেল্যান্ডের আরএসপি এগিয়ে রয়েছে 86টি আসনে। নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি আসনে, আর সাবেক আরেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচন্ডের দল এগিয়ে রয়েছে 7টিতে। নেপালে গত 3 দশকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। তবে এবার তাতে ছেদ ঘটিয়ে ক্ষমতায় আসছেন তরুণদের সমর্থিত বালেন্দ্র। দল গঠনের মাত্র অল্প দিনের মধ্যেই ক্ষমতায় বসে যাচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। বালেন্দ্র নির্বাচনী প্রচারের সময়ও বিশাল জনসমাগম দেখা গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি পরিবর্তনকামী তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। অথচ বাংলাদেশে 1.5 বছরের তালবাহানা ও নাটকীয়তা শেষে একতরফা নির্বাচন করেও জুলাই আন্দোলনকারীদের দলের ভরাডুবি হয়েছে। জামাতের কাঁধে চড়ার পরও মাত্র 6টি আসনে জয় পায় এনসিপি। এসব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলছেন প্রতিপক্ষ প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন নাহিদ ইসলাম,
আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হানান মাসুদ, আব্দুল্লাল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার পরেও এনসিপির ভরাডুবি এবং বিএনপির বিপুল জয় প্রমাণ হয়েছে মানুষ এখনো পুরনো নেতৃত্ব এবং দলের উপরে আস্থা রাখছে। এর জন্য 1.5 বছরে জুলাই আন্দোলনের নেতাদের কর্মকাণ্ড এবং তাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। এনসিপির মতো দলের পক্ষে যে দেশের সত্যিকারের পরিবর্তন অসম্ভব তাও প্রমাণ হয়েছে 1.5 বছরে। এর ঠিক উল্টো চিত্র নেপালে। পুরনো দলগুলোর পরিবর্তে নতুন নেতৃত্বই হয়ে উঠেছে আস্থার প্রতীক। বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাথমিক ফল ইঙ্গিত দিচ্ছে সেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে। আর এই কারণে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার শক্তিকে সমর্থন জানিয়েছেন সাধারণ ভোটাররা। দর্শক, গত বছর অক্টোবরে সই হয় জুলাই সনদ। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদের স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য এটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে এমন কিছু করা সম্ভব কিনা। তবে বাস্তবতা হলো, বিশ্ব তো দূরের কথা, বাংলাদেশি ডক্টর ইউনূসের শাসনামল এখন আতঙ্কের নাম। তিনি যেদিন এই ভাষণ দিয়েছিলেন তার কিছুদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পরিষ্কার জানিয়ে দেন তারা নেপালকে বাংলাদেশের মতো হতে দেবেন না। এবার নির্বাচনে দেখা গেল একই চিত্র। বাংলাদেশের যেখানে তরুণদের দলের ভরাডুবি, সেখানে নেপালে উঠছে জেনজিদের বিজয় কেতন। নেপালের নির্বাচন দেখিয়ে দিল গণ অসন্তোষ থাকাই যথেষ্ট নয়, তাকে সংগঠন, কার্যকর কৌশল এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের মাধ্যমে ভোটের রাজনীতিতে রূপ দিতে পারলেই কেবল প্রকৃত পরিবর্তন সম্ভব। কোনো দলকে রাজনীতি থেকে দূরে রেখে নয়, বরং জনগণের আস্থা অর্জনের দিকে যে বেশি নজর দিতে হয় সেটি দেখা গেল নেপালের নির্বাচনে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্য এটি সম্ভবত সবচেয়ে বড় বার্তা।